হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা তো জানো তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম তোমাদের টোটাল সিলেবাসের বায়োলজির আমি পিক্স এবং এক্সাম্পলার করে দেবো চ্যাপ্টার ধরে ধরে। অলরেডি আমরা শুরু করে দিয়েছি এই সিরিজ। তো আজকে আমরা মূলত সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস, এটা তোমাদের ক্লাস 12 এর বর্তমান সিলেবাসের ফার্স্ট চ্যাপ্টার, সেটার এনসিআরটি এক্সাম্পলার করব। অনেকে জানো না যে ম্যাম এনসিআরটি এক্সাম্পলার কি। এনসিআরটি এক্সাম্পলার হলো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের ওপরে একটা বারকোড রয়েছে, সেটা যদি স্ক্যান করো তাহলে কিছু কোয়েশ্চেন্স বেরিয়ে আসবে, সেগুলো হচ্ছে এনসিআরটি এক্সাম্পলার কোয়েশ্চেন্স। সেটা একমাত্র ইংলিশ বইয়ে পাবে, বাংলা বইয়ে পাবে না। তো এত কষ্ট করতে হবে না, এখানেই তোমাদের আমি সব করিয়ে দিচ্ছি, সব দেখিয়ে দিচ্ছি। যারা বাংলায় আছো, বাংলা মিডিয়ামে আছো, তারাও কমপ্লিটলি বুঝতে পারবে এখান থেকে। তো তোমাদের কথা মাথায় রেখে এই সিরিজ যারা ইউটিউব থেকে ফ্রিতে দেখছো তারা এই স্লাইডগুলোকে তোমরা পিডিএফ যে স্লাইডগুলো রয়েছে এগুলোকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যারা আমার পেইড ব্যাচ থেকে দেখছো তাদের চিন্তা নেই, তাদেরকে আমি পিডিএফ আলাদা করে দিয়ে দেবো। চলো শুরু করা যাক। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, কারণ তোমার নিট জার্নিতে কন্টিনিউয়াস তোমার সাথে আমি থাকবো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। চলো শুরু করা যাক। ওকে, তো এই চ্যাপ্টারটার যখন আমি পিক্স করিয়েছিলাম তখনও তোমাদের বলেছিলাম কারেন্ট সিলেবাসটা একবার দেখে নিতে, কারণ চ্যাপ্টার পড়বে সবসময় সিলেবাস দেখে। হয়তো তুমি অনেক বেশি পড়ে নিলে, হয়তো ভাইটাল জিনিস বাদ দিয়ে দিলে, সেটা যেন না হয়। 2025-এর যে সিলেবাস রয়েছে সেই অনুযায়ী এইখানে সিলেবাস দেওয়া রয়েছে। আর বলছি যে এই চ্যাপ্টারটার সিলেবাসে অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ হয়নি, মানে তোমাদের আগেও যা সিলেবাস ছিল, তোমাদের ওল্ড এনসিআরটিতেও যা রয়েছে, নিউ এনসিআরটিতেও তাই রয়েছে, সিলেবাসও সেম রয়েছে। তো এটা নিয়ে সিলেবাসে কিন্তু কোনো কন্ট্রোভার্সি নেই। তো এক এক করে টপিকে আমরা এগোবো। প্রথম টপিক হচ্ছে ফ্লাওয়ার। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে এই যে টপিকগুলো দেখছো না, এগুলোর কিন্তু প্রত্যেকটা টপিকের আন্ডারে এভাবে কোয়েশ্চেন দিয়ে দিয়েছি, এবং সেটা এনসিআরটির কত নম্বর পাতায় সেটা আমি করে দিয়েছি। এটা কিন্তু তোমাদের এক্সাম্পলারের মধ্যে নেই, এটা অ্যাকচুয়ালি আমি এক্সট্রা করেছি তোমাদের জন্য, যাতে তোমাদের সুবিধা হয়। টপিক ওয়াইজ কোয়েশ্চেনগুলোকে সেপারেট করে দিয়েছি এবং সেই অনুযায়ী পেজ নাম্বার বলে দিয়েছি। ঠিক আছে, তো অনেক বকবক হলো, ফার্স্ট কোয়েশ্চেনে চলে যাই। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, among the terms listed below, those that are not technically correct names for a floral whole are, মানে কি নিচে তোমাকে এখানে চারটে নাম দেওয়া হয়েছে, চারটে টার্ম দেওয়া হয়েছে। ঠিক আছে, সেইগুলোর মধ্যে টেকনিক্যালি মানে অ্যাকচুয়ালি কোন টার্মগুলো ফ্লোরাল হোল্ডের জন্য কারেক্ট নয়, মানে পুষ্পস্তবকের ক্ষেত্রে কোন টার্মগুলো অ্যাকচুয়ালি কারেক্ট নয় আমরা দেখবো। তো সেটা দেখতে গেলে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে এই টার্মগুলোর মানে বুঝতে হবে। তো অ্যান্ড্রয়েশিয়াম যে টার্মটা, অ্যান্ড্রয়েশিয়ামের বাংলা মানে কি? অ্যান্ড্রয়েশিয়ামের বাংলা মানে হচ্ছে পুংস্তবক। কার্পেলের বাংলা মানে কি? কার্পেলের বাংলা মানে হচ্ছে গর্ভপত্র। গর্ভপত্র। করলার বাংলা মানে কি? করলার বাংলা মানে হচ্ছে দলমণ্ডল। সেপালের বাংলা মানে কি? সেপালের বাংলা মানে হচ্ছে বৃত্তাংশ। এর মধ্যে বলো তো কোন টার্মগুলো পুষ্পস্তবকের মধ্যে পড়ে না, ফ্লোরাল হোল্ডের মধ্যে পড়ে না। সেটা জানতে গেলে আমাদের জানতে হবে ফ্লোরাল হোল্ডগুলো কোনগুলো। আমাদের ফ্লোরাল হোল্ড কি কি হয়? ক্যালিক্স, বৃতি, করলা, দলমণ্ডল, অ্যান্ড্রয়েশিয়াম, অ্যান্ড্রয়েশিয়াম হচ্ছে পুংস্তবক, গাইনোয়েশিয়াম হচ্ছে স্ত্রী স্তবক। ঠিক আছে, এই চারটে তো অ্যাকচুয়ালি ফ্লোরাল হোল্ড না, পুষ্পস্তবক। তাহলে এর মধ্য থেকে গর্ভপত্র আর বৃত্তাংশ মানে কার্পেল আর সেপাল কিন্তু প্রপার হোল্ড নয়। দেখো, অনেকগুলো কার্পেল মিলে বা অনেকগুলো গর্ভপত্র মিলে গাইনোয়েশিয়াম বা স্ত্রীস্তবক তৈরি হয়। ঠিক তেমনি অনেকগুলো সেপাল বা বৃত্তাংশ মিলে তৈরি হয় হচ্ছে ক্যালিক্স বা বৃতি। তাহলে আমরা হচ্ছে 2 আর 4 যারা কিন্তু প্রপার হোল বা স্তবক নয়। তাহলে 2 আর 4 কোথায় আছে? 2 আর 4 এখানে। তাহলে আনসার হলো গিয়ে তোমার সি।
বুঝাতে পারলাম এগুলো কিভাবে করতে হয়? যারা বাংলা মিডিয়ামে আছো তারা কমেন্ট করে জানিও তাদের সুবিধা হচ্ছে কিনা এভাবে পড়িয়ে দিলে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেন বলছে, ইন আ টিপিক্যাল কমপ্লিট bisexual and hypogynous flower, the arrangement of floral holes on the thalamus from the outermost to the innermost is, মানে কি? মানে একটা টিপিক্যাল ফুলে, কি রকম ফুলে? কমপ্লিট ফুল। কমপ্লিট ফুল মানে কি? কমপ্লিট ফুল মানে সম্পূর্ণ ফুল। বাইসেক্সুয়াল মানে উভলিঙ্গ ফুল। হাইপোগাইনাস, হাইপোগাইনাস মানে গর্ভপাদ পুষ্প। এরকম একটা ফুলে যে ফ্লোরাল হোল বা পুষ্পস্তবকগুলো থ্যালামাসের ওপরে থাকে। থ্যালামাস মানে কি? পুষ্পাক্ষ। থ্যালামাস মানে হচ্ছে পুষ্পাক্ষ। পুষ্পাক্ষের ওপরে এই যে জিনিসগুলো থাকে, হোলগুলো বা স্তবকগুলো থাকে, তাকে বাইরে থেকে ভেতরের দিকে তোমাকে সাজাতে হবে। ঠিক আছে, দেখো হাইপোগাইনাস ফ্লাওয়ার বা গর্ভপাদ পুষ্প এখানে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, ওটা এখানে কায়দা করে দিয়েছে যাতে তুমি টেনশনে পড়ে যাও। অ্যাকচুয়ালি পাতি কথা, একটা কমপ্লিট আর বাইসেক্সুয়াল ফুলে একদম বাইরে থেকে ভেতরের দিক অব্দি কি কি থাকে? ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোয়েশিয়াম, গাইনোয়েশিয়াম। উত্তর তো আমরা পেয়ে গেলাম। বৃতি একেবারে বাইরে, তারপরে দলমণ্ডল বা করোলা, তারপরে অ্যান্ড্রোয়েশিয়াম বা পুংস্তবক, আর একদম ভেতরে হচ্ছে গাইনোয়েশিয়াম বা স্ত্রীস্তবক। তাই তো, তাহলে আনসার হচ্ছে তোমার এ। আমাদের বি সি ডি দেখারই দরকার নেই, আমরা পেয়েই গেছি। ও আচ্ছা, আগেরটা বলিনি, এনসিআরটি কত নম্বর পাতা? এনসিআরটির পেজ নম্বর 4 এ তুমি পাবে, এটাও এনসিআরটির পেজ নম্বর 4 এ তুমি পাবে। বোঝা গেল? এবার আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন বলছে, আর ডাইকটিলেডনাস প্লান্টস। ডাইকটিলেডনাস প্লান্ট মানে দ্বিবীজপত্রী। ডাইকট মানে দ্বিবীজপত্রী উদ্ভিদে, তাতে বিয়ার্স ফ্লাওয়ার্স বাট নেভার প্রডিউসেস ফ্রুটস অ্যান্ড সিডস। তাহলে এটা দ্বিবীজপত্রী উদ্ভিদ, তাতে ফুল তো ফুটছে কিন্তু সেই ফুল থেকে ফলও হচ্ছে না, বীজও হচ্ছে না। দ্য মোস্ট প্রবাবল কজ ফর দ্য অ্যাবভ সিচুয়েশন ইজ। এর কারণ কি? এই গাছের এরম দশার কারণ কি যে ফুল ফুটছে কিন্তু ফল হচ্ছে না, সিড হচ্ছে না? এর কারণ কি? দেখো তো ডায়োয়েশিয়াস, ওকে সরি, ফার্স্ট হচ্ছে আনসার বলছে প্লান্ট ইজ ডায়োয়েশিয়াস অ্যান্ড বিয়ার্স অনলি পিস্টিলেট ফ্লাওয়ার। যারা বাংলা মিডিয়ামে আছে তাদেরকে বলতে হবে ডায়োয়েশিয়াস মানে কি বলো তো? আচ্ছা, ডায়োয়েশিয়াস কথাটার মানে হচ্ছে মেল ফিমেল আলাদা, আমাদের মতো। আমাদের তুমি হয় মেল নয় ফিমেল, তাই তো? আমিও তাই, আমি ফিমেল। তো এরকম আমাদের মতন, মানে একজনের মধ্যেই দুটো সেক্স নেই, মেল সেক্স আলাদা, ফিমেল সেক্স আলাদা, সেরকম হচ্ছে ডায়োয়েশিয়াসকে বলে। অ্যান্ড বিয়ার্স অনলি পিস্টিলেট ফ্লাওয়ার্স। আচ্ছা, পিস্টিলেট মানে কি জানো? পিস্টিলেট ফ্লাওয়ার্স মানে হচ্ছে ফিমেল ফ্লাওয়ার্স। তাহলে এই গাছটাতে ফুল তো আসে, ফল বীজ হয় না। তাহলে এটা কি এরকম গাছ হতে পারে যে এটা ডায়োয়েশিয়াস গাছ এবং তাতে শুধুমাত্র ফিমেল ফ্লাওয়ার হয়? না। কেন বলো তো এরকম হবে না? কারণ ফিমেল ফ্লাওয়ার যদি হয়, ঠিক আছে, ফিমেল ফ্লাওয়ার যদি হয় তাহলে তাতে তোমার ফ্রুট আর সিড কেন তৈরি হবে না? কারণ অন্য গাছ থেকে তো পলিনেশন হতে পারে, পরাগজাত হতে পারে। তো ফিমেল ফ্লাওয়ার যদি থাকে তার তো ফ্রুট আর সিড তৈরি করার কথা, তাহলে এটা হবে না। তাহলে এটা আনসার নয়। নেক্সট, প্লান্ট ইজ ডায়োয়েশিয়াস অ্যান্ড বিয়ার্স বোথ পিস্টিলেট অ্যান্ড স্ট্যামিনেট ফ্লাওয়ার। প্লান্টটা তো ডায়োয়েশিয়াস এবং তাতে তুমি পিস্টিলেট ফ্লাওয়ারও পাবে, স্ট্যামিনেট ফ্লাওয়ারও পাবে। স্ট্যামিনেট ফ্লাওয়ার মানে কি? স্ট্যামিনেট ফ্লাওয়ার মানে মেল ফ্লাওয়ার, পুরুষ ফুল। তো এটা বলছে যে এমন একটা গাছ ডায়োয়েশিয়াস, তাতে ফিমেল ফ্লাওয়ারও আছে, মেল ফ্লাওয়ারও আছে। না, এটাও হবে না, কারণ যদি একটা গাছে ফিমেল মেল দু রকমের ফ্লাওয়ারই থাকে তাহলে সেটায় ফুল থেকে ফল আর বীজ তো হতে পারে, ঠিক তো? ফল বীজ হতে পারে তো, মেল ফিমেল দু রকমের ফ্লাওয়ারই যদি থাকে তো ফল বীজ হতে পারে, তাহলে কেন হবে না? প্লান্ট ইজ মোনোয়েশিয়াস। মোনোয়েশিয়াস কথাটার মানে কি? মোনোয়েশিয়াস মানে যাতে মেল ফিমেল দুটো ফ্লাওয়ারই থাকে, মেল ফিমেল দুটো ফ্লাওয়ারই থাকে, তাকে বলে মোনোয়েশিয়াস। সেটা কি না? সেটা যদি হয় মেল ফিমেল দু রকমের ফ্লাওয়ারই থাকে তাহলে অসুবিধা কি আছে? ফিমেল ফ্লাওয়ার থেকে কেন ফ্রুট আর সিড হচ্ছে না? তারপরে প্লান্ট ইজ ডায়োয়েশিয়াস অ্যান্ড বিয়ার্স অনলি স্ট্যামিনেট ফ্লাওয়ার। প্লান্টটা ডায়োয়েশিয়াস এবং তাতে শুধু স্ট্যামিনেট ফ্লাওয়ার হয়, মানে শুধু
পুরুষ ফুল হয়। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের রিজন, যে ফুল তো আছে কিন্তু বীজ আর ফল হচ্ছে না। মানে কি, পুরুষ ফুল ফুটছে গাছটায়, তার ফলেই কিন্তু ওতে বীজ আর ফল হতে পারছে না। ঠিক আছে, আনসার ডি। নিউ এনসিআরটি পেজ 4 পাবে। ঠিক আছে, নিউ এনসিআরটি পেজ 4 পাবে, আনসার ডি। চলে যাব নেক্সট টপিক, স্ট্যামেন, মাইক্রোস্পোরাঞ্জিয়াম অ্যান্ড পোলেন গ্রেন। এবার এই টপিক থেকে আমরা দেখবো আমাদের এনসিআরটি হাইলাইটার, এনসিআরটি এক্সামপ্লার কি কি কোয়েশ্চেন দিয়েছে। চলো, প্রথম প্রশ্ন, the outermost and innermost wall layers of microsporangium in an anther are respectively. anther এর বাংলা কি? anther এর বাংলা পরাগধানী। পরাগধানী বা অ্যান্থারের ভেতরে কি থাকে? মাইক্রোস্পোরাঞ্জিয়াম। মাইক্রোস্পোরাঞ্জিয়ামের কোনো বাংলা নেই, মাইক্রোস্পোরাঞ্জিয়াম। তো তার মধ্যে মাইক্রোস্পোরাঞ্জিয়ামের বাংলা আছে, সরি, পুং রেণু। তো একটা অ্যান্থারের মধ্যে যে মাইক্রোস্পোরাঞ্জিয়াম থাকে, একটা পরাগধানীর মধ্যে যে পরাগ রেণুস্থলী, পুং রেণুস্থলী থাকে, তাতে বাইরে থেকে ভেতরের পরপর ওয়ালগুলো কি কি? বাইরে থেকে ভেতরের ওয়ালগুলো পরপর কি কি সেটা আমরা আগে লিখি। প্রথম হচ্ছে এপিডার্মিস। আচ্ছা, এপিডার্মিসের কোনো বাংলা কিন্তু হয় না, এপিডার্মিস। দ্বিতীয় হচ্ছে এন্ডোথেসিয়াম, এন্ডোথেসিয়াম। তৃতীয় হচ্ছে মিডল লেয়ার বা মধ্যস্তর। হ্যাঁ, মিডল লেয়ার বা মধ্যস্তর। 4 নম্বর হচ্ছে ট্যাপেটাম। তো এবার আমরা দেখি এন্ডোথেসিয়াম অ্যান্ড ট্যাপেটাম। বাইরের সব থেকে বাইরের লেয়ার এন্ডোথেসিয়াম কি হবে? না, সব থেকে বাইরের লেয়ার তো এপিডার্মিস, আর সব থেকে ভেতরের লেয়ার তো ট্যাপেটাম। তো এটাও না, এটাও না, এটাও না, এটা দেখো ডি, এপিডার্মিস অ্যান্ড ট্যাপেটাম। আনসার নিউ এনসিআরটি পেজ 5। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। নেক্সট কোয়েশ্চেন বলছে যে ডিউরিং মাইক্রোস্পোরোজেনেসিস মিওসিস অকার্স ইন। মাইক্রোস্পোরোজেনেসিস মানে মাইক্রোস্পোর তৈরি হওয়ার সময়, মাইক্রোস্পোর তৈরি হওয়ার সময় মিওসিস কোথায় ঘটে? এন্ডোথেসিয়াম, মাইক্রোস্পোর মাদার সেল। ইয়েস, বুঝিয়ে দিচ্ছি। পেজ 5 নিউ এনসিআরটির পেজ 5 এ পাবে তুমি মাইক্রোস্পোরোজেনেসিস। তোমার অ্যান্থারের মধ্যে মাইক্রোস্পোরোজেনেসিস ঘটে, মাইক্রোস্পোর তৈরি হয়। কার থেকে তৈরি হয়? মাইক্রোস্পোর মাদার সেলস থেকে তৈরি হয়। মাইক্রোস্পোর মাদার সেল আমি তোমাকে লিখে দিচ্ছি, মাইক্রোস্পোর মাদার সেল যাকে আমরা বাংলায় বলি পুং রেণু মাতৃ কোষ। এরা কি করে? এরা মিওসিস করে, এরা মিওসিস করে তৈরি করে মাইক্রোস্পোরস। তো মাইক্রোস্পোর মাদার সেল মিওসিস করে মাইক্রোস্পোর বা পুংরেণু তৈরি করে। ঠিক আছে, তাহলে মাইক্রোস্পোর মাদার সেল থেকে মাইক্রোস্পোর তৈরি হয়, মানে পুংরেণু মাতৃকোষ থেকে পুংরেণু তৈরি হয় কিসের মাধ্যমে? মিওসিসের মাধ্যমে। উত্তর পেয়ে গেলে চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে এমব্রায়ো স্যাক ইজ টু ওভিউল অ্যাজ ড্যাশ ইজ টু অ্যান অ্যান্থার। এমব্রায়ো স্যাকের বাংলা কি? ভ্রূণস্থলী। ওভিউলের বাংলা কি? ডিম্বক। ডিম্বকের মধ্যে যে ভ্রূণস্থলী থাকে সেটা যদি তুমি পুরুষ ফুলের ক্ষেত্রে বলো, অ্যান্থারের মধ্যে পরাগধানীর মধ্যে কিসের সমান? মানে ওভিউলের মধ্যে এমব্রায়ো স্যাক, আর অ্যান্থারের মধ্যে সেটা কি? অ্যান্সারের মধ্যে সেটা স্ট্যামেন না, ফিলামেন্ট না, পোলেন গ্রেন। ইয়েস, আমি তোমাকে বাংলায় বুঝিয়ে দিচ্ছি, আনসার হবে হচ্ছে সি। নিউ এনসিআরটির পেজ 5 এ পাবে পোলেন গ্রেনের বাংলা হচ্ছে পরাগরেণু। তাহলে এটা বলতে চাইছে যে ওভিউলের মধ্যে যেমন এমব্রায়ো স্যাক তৈরি হয়, ডিম্বকের মধ্যে যেমন ভ্রূণস্থলী তৈরি হয়, অ্যান্থারের মধ্যে বা পরাগধানীর মধ্যে কি তৈরি হয়?
পোলেন গ্রেইন তৈরি হয়, পরাগরেণু তৈরি হয়, তাই তো? সেটাই বলেছে। অ্যান্থরের মধ্যে কি স্ট্যামেন, ফিলামেন্ট বা অ্যান্ড্রোয়েশিয়াম তৈরি হয়? না তো, সেটাই বলেছে। ইজি। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনের জন্য নেক্সট টপিকে আমাদের যেতে হবে। নেক্সট টপিক হচ্ছে আমাদের পিস্টিল, মেগাস্পোরাঞ্জিয়াম অ্যান্ড এমব্রায়োসাক। ওকে, প্রথম, from among the sets of terms given below identify those that are associated with the gynoecium. এখানে কতগুলো টার্ম দেওয়া রয়েছে, পাতি কতগুলো শব্দ দেওয়া রয়েছে, তার মধ্যে কোনগুলো গাইনোয়েশিয়াম বা স্ত্রী স্তবকের সাথে যায় তোমায় বলতে হবে। ঠিক আছে, তো প্রথম হচ্ছে স্টিগমা। স্টিগমার বাংলা কি? গর্ভমুণ্ড। গর্ভমুণ্ড বা স্টিগমা, হ্যাঁ এটা তো গাইনোয়েশিয়ামের সাথে যায়। ওভিউল, হ্যাঁ ওভিউল বা ডিম্বক গাইনোয়েশিয়ামে থাকে। এমব্রায়োস্যাক বা ভ্রূণস্থলী, হ্যাঁ সেটাও গাইনোয়েশিয়ামে থাকে। প্লাসেন্টা বা অমরা, হ্যাঁ সেটাও গাইনোয়েশিয়ামে থাকে। উত্তর তো তুমি পেয়ে গেলে বাবা, আনসার তোমার এ। নিউ এনসিইআরটির পেজ 8 আনসারে আমরা পেয়ে গেছি। তুমি যদি দেখতে চাও পরের গুলো কি আছে দেখতে পারো। বি তে রয়েছে থ্যালামাস। থ্যালামাস পুষ্পাক্ষ, তার সাথে গাইনোয়েশিয়ামের সম্পর্ক নেই। সি যদি দেখো, সি তে তোমার ওভিউল, ওভারি, এমব্রায়োস্যাক, ট্যাপেটাম। ট্যাপেটাম কিন্তু গাইনোয়েশিয়ামের পার্ট নয়। ডি যদি দেখো, ওভিউল, স্ট্যামেন, ওভারি, এমব্রায়োস্যাক। এখানে স্ট্যামেন কিন্তু তুমি জানো যে গাইনোয়েশিয়ামের পার্ট নয়। তাহলে আনসার আমার হচ্ছে এ, যেটা নিউ এনসিইআরটির পেজ 8 এ থাকে। ঠিক আছে, ওকে। এবার আমরা চলে যাব হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলছে স্টার্টিং ফ্রম দ্য ইনারমোস্ট পার্ট দ্য কারেক্ট সিকোয়েন্স অফ পার্টস ইন অ্যান ওভিউলার। একদম ভেতরের থেকে তোমাকে পরপর পরপর সিকোয়েন্সে যেতে হবে, তোমার ক্রোমটা দেখতে হবে একদম ভেতরের থেকে। কিসে? ওভিউল, ডিম্বক। ডিম্বকের ভেতরে কি কি থাকে, ঠিক আছে? ওকে, প্রথম বলছে হচ্ছে এগ, ডিম, নিউসেলাস। নিউসেলাস মানে ভ্রূণ পোষক কলা, ঠিক আছে? এগ, তারপর নিউসেলাস, তারপরে এমব্রায়োস্যাক মানে ভ্রূণস্থলী, তারপরে ইন্টেগুমেন্ট মানে ত্বক। না, তা কিন্তু না। কেন না জানো তো? এগের পরেই কিন্তু থাকে এমব্রায়োস্যাক, ভ্রূণস্থলী, তারপরে নিউসেলাস। তো এই দুটো এখানে পরপর নেই, ঠিক আছে? বি দেখো, এগ একদম ঠিক, এমব্রায়োস্যাক একদম ঠিক, এগের পরেই এমব্রায়োস্যাক, ভ্রূণস্থলী, তারপর নিউসেলাস, ভ্রূণপোষক কলা একদম ঠিক, তারপরে হচ্ছে ইন্টেগুমেন্ট বা ত্বক। তাহলে আনসার আমরা পেয়ে গেলাম, আনসার হচ্ছে বি। নিউ এনসিইআরটি পেজ 9 এ পাবে। সি ডি হবে না, সি তে প্রথমেই এমব্রায়োস্যাককে ঢুকিয়ে দিয়েছে, ডিম একেবারে লাস্টে, এগ তো এটা তো হচ্ছেই না। আর ডি তে এগের পরে বলছি ইন্টেগুমেন্ট, একদমই না, ইন্টেগুমেন্ট একদম লাস্ট পার্ট, ত্বক হচ্ছে একদম লাস্ট পার্ট। তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম। ওকে ফাইন, চলো উত্তর আমরা পেয়ে গেছি। নেক্সট হচ্ছে যাব আমরা এটাতে। আচ্ছা, এটাই কি বলছে? ফ্রম দ্য স্টেটমেন্টস গিভেন বিলো choose the option that are true for a typical female gametophyte of a flowering plant. তোমাকে এখানে কতগুলো স্টেটমেন্ট দেওয়া, স্টেটমেন্ট গুলোর মধ্যে তোমাকে বলতে হবে কোনগুলো ট্রু বা সত্য। কার জন্য? ফিমেল গ্যামেটোফাইট। ফিমেল গ্যামেটোফাইট মানে কি? আচ্ছা, ফিমেল গ্যামেটোফাইট অ্যাকচুয়ালি কে বলো তো? ফিমেল গ্যামেটোফাইট কাকে বলে? ফিমেল গ্যামেটোফাইট বলা হয় হচ্ছে এমব্রায়োস্যাক। এমব্রায়োস্যাককেই বলা হয় ফিমেল গ্যামেটোফাইট। যদি বাংলা বলো এমব্রায়োস্যাক, আগে বলো ফিমেল গ্যামেটোফাইটের বাংলা কি? ফিমেল গ্যামেটোফাইটের বাংলা হচ্ছে স্ত্রীলিঙ্গধর। তো স্ত্রীলিঙ্গধর আমরা কাকে বলি? ভ্রূণস্থলীকে। তার মানে পাতি কথা, ভ্রূণস্থলী বা এমব্রায়োস্যাক সম্পর্কে কোন কথাগুলো এখানে সত্যি। ওকে, তো প্রথমে বলছে হচ্ছে তোমার it is a 8 nucleate and 7 celled at maturity. এমব্রায়োস্যাক বা ভ্রূণস্থলীতে 8টা নিউক্লিয়াস থাকে, 7টা সেল থাকে। সত্যি কি? হ্যাঁ সত্যি, ট্রু। তারপরে বলছে it is free nuclear during the development. ডেভেলপমেন্টের সময় নিউক্লিয়াস গুলো ফ্রিলি থাকে। ঠিক? ইয়েস ঠিক, ট্রু। it is situated inside the integument but outside the nucellus. এমব্রায়োস্যাক নিউসেলাসের বাইরে থাকে? না, ভুল এটা। আগে এমব্রায়োস্যাক থাকে, তারপরে নিউসেলাস থাকে। তার মানে এমব্রায়োস্যাক কিন্তু নিউসেলাসের ভেতরে থাকে। তো এটা আউটসাইড না হয়ে ইনসাইড হবে। ইট হ্যাজ অ্যান এগ অ্যাপারেটাস সিচুয়েটেড অ্যাট দ্য চালাজাল এন্ড। এটা কি ঠিক না? এটা ফলস। কেন বলো তো? এগ অ্যাপারেটাসের প্রথমে বলো বাংলা কি? এগ অ্যাপারেটাসের বাংলা হচ্ছে গর্ভযন্ত্র। এটা চালাজাল এন্ডে থাকে না, এটা মোটেও চালাজাল এন্ড থাকে না। তুমি জানো এমব্রায়োস্যাকের দুটো এন্ড, একটা হচ্ছে চালাজাল এন্ড। চালাজাল এন্ডের বাংলা কি বলো? ডিম্বক মূল।
ডিম্বক মূল। আরেকটা এন্ড থাকে এমব্রায়ো স্যাকের, তাকে কি বলে? মাইক্রোপাইলার এন্ড। মাইক্রোপাইলার এন্ড। মাইক্রোপাইলার এন্ডের বাংলা হচ্ছে ডিম্বক রন্ধ্র। তো একটা এমব্রায়ো স্যাকের দুটো এন্ড থাকে, একটা এন্ডকে আমরা বলি মাইক্রোপাইলার এন্ড বা ডিম্বক রন্ধ্র, আরেকটা এন্ডকে আমরা বলি চ্যালাজাল এন্ড বা ডিম্বক মূল। এগ অ্যাপারেটাস বা গর্ভযন্ত্রটা কিন্তু মাইক্রোপাইলার এন্ডের দিকে থাকে, ঠিক আছে, ডিম্বক রন্ধ্রের দিকে থাকে, এখানে বলেছে চ্যালাজাল এন্ডের দিকে থাকে, তাহলে ভুল। তাহলে ঠিক কোনটা কোনটা পেয়েছো? 1 আর 2 ঠিক, 1 আর 2 এইচ, সি, আনসার সি। নিউ এনসিইআরটির পেজ 11 নম্বরে তুমি এটা পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, এবার আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলছে, ইন আ ফ্লাওয়ার if the megaspore mother cell forms megaspores without undergoing meiosis and if one of the megaspores develops into an embryo sac, its nuclei would be, দেখো ভালো করে এটার মানে বোঝো। বলছে একটা ফুলে if the megaspore mother cell, megaspore mother cell এর বাংলা কি? স্ত্রী রেণু মাতৃ কোষ। তো একটা ফুলে মেগাস্পোর মাদার সেল বা স্ত্রীরেণু মাতৃকোষ কি করে? আমরা জানি মিওসিস করে। মিওসিস করে ও কিন্তু মেগাস্পোর তৈরি করে, এটা তুমি জানো তো? তো বলছে যদি একটা ফুলে এরকম হয় যে মেগাস্পোর মাদার সেলগুলো, যে মেগাস্পোর মাদার সেলটা রয়েছে, স্ত্রীরেণু মাতৃকোষ রয়েছে, সেটা মেগাস্পোর তো তৈরি করছে কিন্তু মিওসিস করছে না, উইদাউট আন্ডারগোয়িং মিওসিস, মিওসিস না করেই মেগাস্পোর তৈরি করছে। আচ্ছা, সেল ডিভিশন ক রকমের হয়? 2 রকমের, মাইটোসিস আর মিওসিস। তো যদি মিওসিস না করে তাহলে আমরা কি ধরে নেব? মাইটোসিস করছে। এখানে যা বলেছে আর কি, যে একটা মেগাস্পোর মাদার সেল ধরো মিওসিস করছে না কিন্তু ও কি করছে? মেগাস্পোর তৈরি করছে, তার মানে মাইটোসিস করছে। করে এবার সেই যে মেগাস্পোর গুলো তৈরি হচ্ছে তার মধ্যে যদি একটা এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলী তৈরি হয়, তাহলে সেই এমব্রায়ো স্যাকের নিউক্লিয়াসটা কিরকম হবে? হ্যাপ্লয়েড হবে, ডিপ্লয়েড হবে, ফিউ হ্যাপ্লয়েড ফিউ ডিপ্লয়েড হবে, উইথ ভ্যারিং প্লয়েডি। ভ্যারিং প্লয়েডির বাংলা মানে কি? মানে নানা রকম, হ্যাপ্লয়েডও হতে পারে, ডিপ্লয়েডও হতে পারে। কিরকম হবে? দেখো, মেগাস্পোর মাদার সেলের প্লয়েডি লেভেল কি থাকে? স্ত্রীরেণু মাতৃকোষ কিরকম হয়? 2n হয়, ডিপ্লয়েড হয়। তো এটা মিওসিস করে বলেই তো মেগাস্পোর গুলো হ্যাপ্লয়েড হয়, কারণ মিওসিসে তো ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যায়। তো এটা তো বলছে যে মিওসিস করছে না, মিওসিস করছে না মানে এটা তো মাইটোসিস করছে। তাহলে মাইটোসিস যদি করে তাহলে তুমি জানো ক্রোমোজোম নাম্বারে কোনো চেঞ্জ আসে না। তাহলে যদি মাইটোসিসই করে তাহলে মেগাস্পোর গুলো 2n হবে, কারণ যেহেতু এটা মাইটোসিস করছে ক্রোমোজোম নাম্বারে কোনো পরিবর্তন আসবে না। তাহলে মেগাস্পোর থেকে যদি এমব্রায়ো স্যাক তৈরি হয়, আলটিমেটলি মিওসিস তো কোথাও হচ্ছে না, তাহলে সবাই কিন্তু এখানে ডিপ্লয়েডই থাকছে, কারণ কোথাও মিওসিস হচ্ছে না। তাহলে মেগাস্পোর মাদার সেল যা, বাদবাকি সব সেলও তাই, সব ডিপ্লয়েড। তাহলে আনসার হচ্ছে বি। এটা একটু ট্রিকি কোয়েশ্চেন, এটা একটু বেশ ট্রিকি কোয়েশ্চেন, বুদ্ধি করে উত্তরটা বার করতে হবে। তো আনসার হচ্ছে তোমার বি। বোঝা গেল? ওকে, চলে যাব নেক্সট কোয়েশ্চেন। পলিনেশন টপিক। এখানে বলছে যে অটোগ্যামি ক্যান অকার ইন আ চাসমোগ্যামাস ফ্লাওয়ার ইফ। চাসমোগ্যামাস ফ্লাওয়ার তোমরা জানো, এই ফ্লাওয়ার গুলো হচ্ছে ওপেন ফ্লাওয়ার। ওপেন ফ্লাওয়ার মানে যার মেল ফিমেল সেক্স অর্গান দুটোই ওপেন থাকে এবং মানে বন্ধ ফুল না। আমরা তো জানি ক্লিস্টোগ্যামাস হলে ক্লোজড থাকে, চাসমোগ্যামাস মানে ওপেন থাকে। আর এরা কি করে? অটোগ্যামি করে। এরা যদি অটোগ্যামি করে এই ফুলগুলো, কখন কখন তুমি এই ফুলগুলোতে অটোগ্যামি দেখতে পাবে? অটোগ্যামি কথাটার মানে কি? অটোগ্যামি কথাটার মানে হচ্ছে একটা ফুলের মধ্যেই মেল গ্যামেট ফিমেল গ্যামেটের কাছে পৌঁছয়, মানে সেম ফুলেরই মেল গ্যামেট ফিমেল গ্যামেটের মিলন হয়, তাকে অটোগ্যামি বলে। তো কখন হবে? বলছে পোলেন ম্যাচিওরস বিফোর ম্যাচিউরিটি অফ ওভিউল, মানে পরাগ রেণু কি এক্ষেত্রে ডিম্বকের আগে ম্যাচিওর হয়ে যাবে? ডিম্বকের আগেই পরাগ রেণু তৈরি হয়ে যাবে না? সেটা হলে হবে না। সেটা হলে কি করে একসাথে দুজনের মিলনটা হবে বলো? ওভিউলস ম্যাচিওর বিফোর ম্যাচুরিটি অফ পোলেন, ডিম্বক আগে ম্যাচিওর হয়ে যাবে পোলেনের আগে, বরাগের আগে? তাও না, কারণ তাই যদি হয় তাহলে ডিম্বক ম্যাচিওর হয়ে হা করে বসে থাকবে, ও তো আর পোলেন পাচ্ছে না। বোথ পোলেন অ্যান্ড ওভিউলস ম্যাচিওর সাইমালটেনিয়াসলি, একই সাথে
পোলেন এবং ওভিউল ম্যাচিওর হচ্ছে, মানে একই সাথে ডিম্বক এবং পরাগরেণু ম্যাচিওর হচ্ছে, একদম ঠিক। দুজন যদি একসাথে ম্যাচিওর হয় তবেই তো মেল ফিমেল গ্যামেটও একসাথে ম্যাচিওর হবে, তবেই তো মেল ফিমেল গ্যামেট একজন আরেকজনের কাছে আসতে পারবে এবং তাদের ফিউশন হবে এবং এমব্রায়ো তৈরি হবে, তাই তো, সেটাকেই তো অটোগ্যামি এখানে বলছি। তাহলে আনসার হচ্ছে সি। নিউ এনসিআরটির পেজ 12-এ তুমি পাবে, নিউ এনসিআরটির পেজ 12-এ তুমি পাবে, ঠিক আছে। ওকে, চলে যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং। কতগুলো তোমাকে স্টেটমেন্ট দেওয়া, তার মধ্যে কোনটা ঠিক স্টেটমেন্ট সেটা তোমাকে বলতে হবে, ঠিক আছে। প্রথমে বলেছে ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার্স অলওয়েজ এক্সিবিট অটোগ্যামি। ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার্স মানে, ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার্স মানে হচ্ছে সেই ফুলগুলো যারা বন্ধ থাকে, ক্লোজড থাকে, তারা সবসময় অটোগ্যামি করে। উত্তর তুমি পেয়ে গেছো, এটাই কারেক্ট স্টেটমেন্ট। কেননা অটোগ্যামি মানে যেটা বলেছিলাম, একটাই ফুলের মধ্যেই মেল ফিমেল গ্যামেটের মিলন হচ্ছে। তো যেই ফুল বন্ধ, তার তো বাইরে থেকে মেল গ্যামেট আদান প্রদানের কোনো চান্স নেই, তাকে নিজের ফুলেরই মেল গ্যামেট নিতে হবে। তাহলে ক্লিস্টোগ্যামাস কিন্তু সবসময় অটোগ্যামিই করবে। আনসার তুমি পেয়ে গেছো, বাকিগুলো দেখার দরকার নেই। তুমি যদি এখানে দেখতে চাও একবার মেলার জন্য দেখতে পারো। আনসার আমরা এ লিখে দিই আগে। পেজ 12, নিউ এনসিআরটির পেজ 12, বি বলেছে চাজমোগ্যামাস ফ্লাওয়ার্স অলওয়েজ এক্সিবিট গিটনোগ্যামি। চাজমোগ্যামাস মানে ওপেন ফ্লাওয়ার, তারা সবসময় গিটনোগ্যামি করে। গিটনোগ্যামি মানে কি, একটাই গাছের দুটো ফুল, একটাই গাছ তার দুটো ফুল, সেই দুটো ফুলের মধ্যে মেল ফিমেল গ্যামেটের আদান প্রদান হচ্ছে। তো চাজমোগ্যামাস মানে ওপেন ফুলগুলো কি সবসময় তাই করবে? না। কেন, চাজমোগ্যামাস কি অটোগ্যামি করতে পারে না? ওপেন ফুল, ও কি অটোগ্যামি করতে পারে না? তাই না, ও তো অটোগ্যামিও করতে পারে, ও গিটনোগ্যামিও করতে পারে, ও জেনোগ্যামিও করতে পারে। ও যখন ওপেন রয়েছে, অন্য গাছ থেকে কি ফুল আসতে, অন্য গাছ থেকে কি মেল গ্যামেট আসতে পারে না? তো মোটেও এটা উত্তর হলো না। ক্লিস্টোগ্যামাস মানে বন্ধ ফুল, তারা এক্সিবিট বোথ অটোগ্যামি অ্যান্ড গিটনোগ্যামি। না, ক্লিস্টোগ্যামাস কখনো গিটনোগ্যামি করবে না, কখনো না, কারণ ও যেহেতু বন্ধ রয়েছে, ও অন্য ফুল থেকে পোলেন পাবেই না। চাজমোগ্যামাস ফ্লাওয়ার্স ওপেন ফুল, চাজমোগ্যামাস ফ্লাওয়ার্স ওপেন ফুল নেভার এক্সিবিট অটোগ্যামি, কোনো দিন অটোগ্যামি ওরা করে না। এটাও ভুল। কেন, চাজমোগ্যামাস ফ্লাওয়ারের অটোগ্যামি করতে প্রবলেম কি আছে? ও তো খোলা থাকুক আর বন্ধ থাকুক, যেমনই থাকুক, ওর নিজের ফুলে মেল আর ফিমেল গ্যামেটের আদান প্রদান করতে পারবে না? পারবে। তো ভুল বলেছি, প্রথমেই উত্তরটা হচ্ছে এ, ঠিক আছে। ওকে, চলে যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন বলছে আ পার্টিকুলার স্পিসিস অফ প্লান্ট প্রডিউসেস light, non-sticky pollen in large numbers and its stigmas are long and feathery. These modifications facilitate pollination by, বলছে একটা পার্টিকুলার গাছ রয়েছে, তার খুব লাইট, হালকা হালকা, নন স্টিকি মানে চিটচিটা নয়, সেরকম পোলেনও তৈরি করে, সেরকমও পরাগরেণু তৈরি করে, লার্জ নাম্বারে অনেক অনেক তৈরি হয়, এবং এদের স্টিগমা গুলো মানে এদের গর্ভমুণ্ড খুব লম্বা হয় আর ফেদারি হয়, হ্যাঁ, পাখির পালকের মতন। এটা কখন হয়, কাকে অ্যাট্রাক্ট করার জন্য? ইনসেক্টকে? একদমই না। ওয়াটারকে? একদমই না। উইন্ড। আনসার হচ্ছে সি। কারণ তখনই কিন্তু পোলেন বা পরাগরেণুগুলো লাইট ননস্টিকি হয়, ওরা এয়ারে যেতে পারে, ওরা এয়ারে ভাসার জন্য সবসময় তোমাকে লাইট হতেই হবে, ননস্টিকি হতেই হবে, তাই না? তো আনসার আমরা সি পেয়ে গেছি। তোমার নিউ এনসিআরটির পেজ 13-তে এটা, আমার পেন ঢুকে গেল গো। নিউ এনসিআরটির পেজ 13-তে তোমার এটা রয়েছে। চলে যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। ফ্রম অ্যামাং দ্য সিচুয়েশনস গিভেন বিলো চুজ দ্য ওয়ান দ্যাট প্রিভেন্টস বোথ অটোগ্যামি অ্যান্ড গিটনোগ্যামি। তোমার এখানে ABCD তে 4টে সিচুয়েশন দেওয়া রয়েছে। বলছে এর মধ্যে কোন সিচুয়েশনে অটোগ্যামি এবং গিটনোগ্যামি দুটোর একটাও হবে না। প্রিভেন্টস কোন সিচুয়েশনে না তো হবে অটোগ্যামি, না তো হবে গিটনোগ্যামি। অটোগ্যামি মানে জানো একই ফুলের মেল ফিমেল গ্যামেটের মিলন। গিটনোগ্যামি মানে ফুল আলাদা হতে পারে কিন্তু তারা এক গাছের হতে হবে, সেম গাছের মেল ফ্লাওয়ার আর ফিমেল ফ্লাওয়ার, তাদের মধ্যে ক্রস, সেটা গিটনোগ্যামি। এই দুটোই হবে না কোন ক্ষেত্রে? চলো দেখা যাক কোন ক্ষেত্রে। প্রথমে বলছে এ মোনেশিয়াস প্লান্ট বিয়ারিং ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার্স। মোনেশিয়াস প্লান্ট মানে কি বলতো? মোনেশিয়াস প্লান্ট মানে হচ্ছে মানে একটা গাছ, তাতে মেল ফ্লাওয়ারও আছে ফিমেল ফ্লাওয়ারও আছে, একটা গাছ তাতে মেল ফ্লাওয়ারও আছে ফিমেল ফ্লাওয়ারও রয়েছে। তাহলে মেল ফ্লাওয়ার হচ্ছে ইউনিসেক্সুয়াল এক লিঙ্গ, ফিমেল ফ্লাওয়ারও হচ্ছে ইউনিসেক্সুয়াল এক লিঙ্গ, দুজনেই রয়েছে সেম একটা গাছে রয়েছে, তাহলে তো গিটনোগ্যামি হতেই পারে।
পারে কিনা? গিন্নগামী কেন হবে না? মেলও রয়েছে ফিমেলও রয়েছে, দুজনের মিলন হতেই পারে, তাহলে এটা হবে না। নেক্সট বলছে ডায়োসিয়াস প্লান্ট বিয়ারিং অনলি মেল অর ফিমেল ফ্লাওয়ার্স। ডায়োসিয়াস প্লান্ট মানে কি বলতো? ডায়োসিয়াস প্লান্ট মানে এমন প্লান্ট যাতে যে কোনো এক রকমের ফ্লাওয়ার থাকে, হয় মেল ফ্লাওয়ার পাবে নয় ফিমেল ফ্লাওয়ার পাবে। এই যে বলেছে অনলি মেল অর ফিমেল, তাহলে না হবে অটোগ্যামি না হবে গিটনোগ্যামি, তাই না? কারণ তুমি তো এক রকমের ফুলই পাবে, হয় মেল নয় ফিমেল। তাহলে আনসার আমরা পেয়ে গেছি, আনসার বি। নিউ এনসিআরটি পেজ 12। চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে। While planning for an artificial hybridization program involving dioecious plants, which of the following steps would not be relevant? তুমি ধরো একটা আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন করবে, কৃত্রিম সংকরায়ন পদ্ধতি করবে, তো সেটা কাদের করবে? ডায়োসিয়াস প্লান্ট। ডায়োসিয়াস প্লান্ট মানে কি বললাম? ডায়োসিয়াস মানে হচ্ছে এমন প্লান্ট যেখানে হয় শুধু ফিমেল ফ্লাওয়ার পাবে নয় শুধু মেল ফ্লাওয়ার পাচ্ছ। তো অফকোর্স যেই গাছ যেখানে শুধু ফিমেল ফ্লাওয়ার পাবে তার মধ্যেই তোমাকে আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন ঘটাতে হবে, কারণ মেল ফ্লাওয়ার থাকলে তো আর হবে না, তোমার এরকম গাছই বাঁচতে হবে যেখানে শুধু ফিমেল ফ্লাওয়ার আছে, তবেই তার মধ্যে তুমি আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন করতে পারবে। কোন স্টেপটা তোমার লাগবে না, নট বি রেলিভেন্ট, কোনটা প্রয়োজন নেই? ব্যাগিং অফ ফিমেল ফ্লাওয়ার, না এটা প্রয়োজন আছে। এটা কেন প্রয়োজন আছে? তোমার ফিমেল ফ্লাওয়ারকে ব্যাগ করা, প্লাস্টিক দিয়ে ফিমেল ফ্লাওয়ারকে তোমায় ঢাকতে হবে, তোমায় ঢাকতে হবেই। কেন বলো তো? তুমি যদি বাইরে থেকে কোনো গাছের পরাগরেণু এসে পড়ে, তাহলে তো তুমি যে আর্টিফিশিয়ালি করছো ওটার একটা হাইব্রিডাইজেশন প্রসেস, তুমি যাতে ফেল করবে, অন্য জায়গা থেকে উড়ে এসে পড়লো কোনো পরাগরেণু, তাহলে এটা হবে না। ডাস্টিং অফ পোলেন অন স্টিগমা, এটা তোমাকে করতেই হবে, কারণ তুমি যখন হাইব্রিডাইজেশন আর্টিফিশিয়ালি করছো তোমাকে তো এটা করতেই হবে। তুমি যেই ফুলের পার্টিকুলার পরাগরেণু নিয়েছো সেটা নিয়ে তুমি এরকম ডাস্টিং করে দেবে ফিমেল ফ্লাওয়ারের উপরে, এটাও তোমায় করতেই হবে। ইমাসকুলেশন হচ্ছে এমন একটা টেকনিক, এটা তোমার এখানে করতে হবে না। দেখো ইমাসকুলেশন মানে কি? ইমাসকুলেশন মানেটা আগে লিখে দিই, এটা হচ্ছে রিমুভাল অফ অ্যান্থার, পরাগধানী বা অ্যান্থার সেটার রিমুভাল, সেটাকে হাটিয়ে দেওয়া, সেটাকে বলে ইমাসকুলেশন। এখানে তোমার এটা করতে হবে না। কেন বলো তো? ডায়োসিয়াস প্লান্ট বলেছে, মানে এই ফুলের শুধুমাত্র, এই গাছে শুধুমাত্র একটা লিঙ্গের ফুলই ফোটে, তো আমরা তো এই গাছের ফিমেল ফ্লাওয়ারের কথাই ভাবছি এখানে, তো এর তো মেল ফ্লাওয়ার নেই, এবং এই যে ফিমেল ফ্লাওয়ারটা তাদের তো মেল সেক্স অর্গান নেই, তো মেল সেক্স অর্গান না থাকলে তুমি কার অ্যান্থার হাঁটাবে? তো ইমাসকুলেশনের কোনো প্রয়োজন নেই, বুঝতে পারলে তো? ওকে, কালেকশন অফ পোলেন, পোলেন তো তোমায় কালেক্ট করতেই হবে, পরাগরেণু, কারণ তুমি যেহেতু আর্টিফিশিয়াল হাইব্রিডাইজ করছো। তা বেসিক্যালি উত্তর হচ্ছে সি, আনসার হচ্ছে সি, নিউ এনসিআরটির পেজ 17। নিউ এনসিআরটির পেজ 17 আমরা পেয়ে গেলাম, হচ্ছে আনসার হচ্ছে সি। চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে। তো নেক্সট টপিক ডাবল ফার্টিলাইজেশন নিষেধ। ওকে, প্রথম বলছে এখানে ইন আ ফার্টিলাইজড এমব্রায়ো স্যাক, একটা এমব্রায়ো স্যাক ভ্রূণস্থলী, তার মধ্যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ট্রিপ্লয়েড স্ট্রাকচার, এটা আমরা পিক্সেও পেয়েছিলাম আগের দিন একটা। এর মধ্যে কোনটা হ্যাপ্লয়েড, কোনটা ডিপ্লয়েড, কোনটা ট্রিপ্লয়েড, চলো দেখা যাক। সিনার্জিড হ্যাপ্লয়েড, জাইগোট ডিপ্লয়েড। সিনার্জিডের বাংলা কি? সহকারী কোষ, ওটা হ্যাপ্লয়েড হয়। জাইগোট ডিপ্লয়েড। প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, প্রাথমিক শস্য নিউক্লিয়াস, ট্রিপ্লয়েড। উত্তর পেয়ে গেছি এ, উত্তর আমরা পেয়ে গেছি এ, নিউ এনসিআরটি পেজ 18। বিসিডি হবে না। সিনার্জিড দেখো এন। অ্যান্টিপোডাল কি বলতো? অ্যান্টিপোডালের বাংলা হচ্ছে প্রতিপাদক কোষ, সেটাও হচ্ছে হ্যাপ্লয়েড। পোলার নিউক্লিয়াই হ্যাপ্লয়েড, হবে না। অ্যান্টিপোডাল এন, সিনার্জিড এন, প্রাইমারি 3n, হবে না। সিনার্জিড এন, পোলার নিউক্লিয়াই এন, জাইগোট 2n, হবে না। আমাদের n 2n 3n চাই, উত্তর আমরা অনেকক্ষণ আগে এটা পেয়ে গেছি, হয়ে গেছে। চলে যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। ইন অ্যান এমব্রায়ো স্যাক, একটা এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলীর মধ্যে দ্য সেলস দ্যাট ডিজেনারেট আফটার ফার্টিলাইজেশন আর, একটা এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলীর মধ্যে যখন ফার্টিলাইজেশন বা নিষেক হয়ে যায় তারপরে সেলস গুলো ধ্বংস হয়ে যায়, ডিজেনারেট হয়ে যায়। কোন সেল বলো তো ফার্টিলাইজেশনের পরে ডিজেনারেট হয়ে যায়? আমরা জানি উত্তরটা, দেখো সিনার্জিড অ্যান্ড প্রাইমারি এন্ডোস্পার্ম সেল, সহকারী কোষ এবং প্রাথমিক শস্য কোষ। না, প্রাথমিক শস্য কোষ কখনোই ডিজেনারেট হয় না। সিনার্জিড অ্যান্ড অ্যান্টিপোডাল, ইয়েস। সহকারী কোষ আর তোমার প্রতিপাদক কোষ, অ্যান্টিপোডালের বাংলা প্রতিপাদক কোষ, সহকারী কোষ, প্রতিপাদক কোষ, এরা কিন্তু নিষেকের পরে ধ্বংস হয়ে যায়। আনসার বি, নিউ এনসিআরটি পেজ 18। ঠিক আছে, আনসার আমরা পেয়ে গেছি।
সি বলেছে অ্যান্টিপোডাল অ্যান্ড প্রাইমারি এন্ডোস্পার্ম, না হবে না, প্রাইমারি এন্ডোস্পার্ম ধ্বংসপ্রাপ্ত হয় না, এগ অ্যান্ড অ্যান্টিপোডাল। ওরে বাবা, এগই যদি ধ্বংস হয়ে যায় হবে কোত্থেকে ফল? উত্তর আমরা পেয়ে গেলাম। চলে যাব আমরা নেক্সট টপিকে। নেক্সট টপিক হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন। পোস্ট ফার্টিলাইজেশনের প্রথম কোয়েশ্চেন, ইন দ্য এমব্রায়োস অফ আ টিপিক্যাল ডাইকট অ্যান্ড গ্রাস ট্রু হোমোলোগাস স্ট্রাকচার্স আর। একটা টিপিক্যাল ডাইকট মানে দ্বিবীজপত্রী আর ঘাসের মধ্যে কোন দুটো স্ট্রাকচার সেম, হোমোলোগাস? কোলিওরাইজ অ্যান্ড কোলিওপটাইল, না। কোলিওপটাইল অ্যান্ড স্কুটেলাম, না। কটিলেডন অ্যান্ড স্কুটেলাম, এটা না ডাইরেক্ট এনসিইআরটি লাইন, ডাইরেক্ট এনসিইআরটি তে লেখা রয়েছে যে ডাইকট বা দ্বিবীজপত্রী গাছের যে কটিলেডন বা বীজপত্র, কটিলেডনের বাংলা বীজপত্র, সেটা আর ঘাসের স্কুটেলাম সেম। ঘাসের স্কুটেলামই হচ্ছে দ্বিবীজপত্রী বা ডাইকটের কটিলেডন বা বীজপত্র। ডাইরেক্ট এনসিইআরটি লাইন, নিউ এনসিইআরটি পেজ 19। আনসার হচ্ছে তোমার সি। ঠিক আছে, চলে যাব হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন বলছে দ্য ফেনোমেনা ওয়্যারিন দ্য ওভারি ডেভেলপস ইনটু আ ফ্রুট উইদাউট ফার্টিলাইজেশন ইজ কল্ড। এমন একটা ফেনোমেনা বলো যেখানে ওভারি ওভারি থেকে ফ্রুট হয় কোনো ফার্টিলাইজেশন ছাড়া। ওভারি থেকে ফ্রুট হয় কোনো ফার্টিলাইজেশন ছাড়া, অফকোর্স সেটা পার্থেনোকার্পি। অফকোর্স সেটা পার্থেনোকার্পি। ওভারি থেকে ডাইরেক্ট ফ্রুট হয়ে যায় কিন্তু ফার্টিলাইজেশন হয় না, এটা আমরা ছোটবেলা থেকে পড়ছি, আমরা সবাই জানি এরকম প্রসেসকে। ফার্টিলাইজেশন ছাড়া যে ওভারি থেকে ফল হওয়ার পদ্ধতিকে পার্থেনোকার্পি বলে, ছোটবেলা থেকে পড়ি। আনসার হচ্ছে এ, নিউ এনসিইআরটি পেজ 21। চলে যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অ্যাপোমিক্সিস অ্যান্ড পলিএমব্রায়োনির কোয়েশ্চেন। সেখানে কি বলছে, দ্য ফেনোমেনা observed in some plants wherein parts of the sexual apparatus is used for forming embryos without fertilization is called। বলছে এমন একটা ফেনোমেনা যেখানে একটা গাছের কিছু পার্ট যেগুলো সেক্সুয়াল অ্যাপারেটাস, মানে এমন একটা গাছ তার কিছু সেক্সুয়াল পার্ট যেটা কিনা তোমার ডাইরেক্ট এমব্রায়ো তৈরি করে ফার্টিলাইজেশন ছাড়া, নিষেক ছাড়া। নিষেক ছাড়া এমন কোনো পার্ট যেটা এমব্রায়ো তৈরি করে সেই প্রসেসকে বলে পার্থেনোকার্পি, অ্যাপোমিক্সিস, ভেজিটেটিভ প্রপাগেশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন। একে অ্যাপোমিক্সিস বলে, আমরা পড়েছি। দেখো আমি তোমাকে এটা বুঝিয়ে দিচ্ছি, এটা নিউ এনসিইআরটির পেজ 22-এ আছে। অ্যাপোমিক্সিস হচ্ছে এমন একটা প্রসেস, অ্যাপোমিক্সিস হচ্ছে এমন একটা প্রসেস যেখানে এগ সেলটা ডিপ্লয়েড হয়। এখানে এগ সেল ডিপ্লয়েড হয়, তাহলে এগ কি? এগ তো সেক্সুয়াল অ্যাপারেটাসই বটে, সেক্সুয়াল অর্গানই একটা বটে, তাই তো এগ। তো এগ থেকেই তোমার ডাইরেক্ট তোমার এমব্রায়ো হয়ে যায়, কিন্তু কোনো ফার্টিলাইজেশন লাগে না, তো সেটাকে অ্যাপোমিক্সিস বলে। তো অ্যাপোমিক্সিস আর পার্থেনোকার্পিনের মধ্যে ডিফারেন্স আছে কিন্তু। এগুলো কিন্তু আমি থিওরিতে খুব ভালো করে বুঝিয়েছি, তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারাও এই চ্যাপ্টারের থিওরি দেখে নিতে পারো, তাহলে তুমি ডিফারেন্সটা বুঝবে যে ডিফারেন্স বিটুইন অ্যাপোমিক্সিস অ্যান্ড পার্থেনোকার্পি, পলিএমব্রায়োনি, এগুলো সব আলাদা আলাদা টার্ম, এগুলো সব আলাদা আলাদা কিন্তু মানে রয়েছে। তো তোমরা আমার লেকচারগুলো দেখে নিতে পারো, ইউটিউবেই দেওয়া রয়েছে, পড়ে রয়েছে ইউটিউবে, ফ্রি লেকচার দেখে নাও। আর যারা আমার পেইড ব্যাচে পড়ছো তারা তো নোটসও পেয়েছো, লেকচারও পেয়েছো আলাদা, তাদের তো কোনো চিন্তাই নেই, তোমরা দেখে নিও, তাহলে বুঝতে পারবে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন পার্থেনোকার্পি অ্যান্ড অ্যাপোমিক্সিস। ওকে, আর কি কিছু আছে? না, আর নেই। তো এক্সাম্পলার শেষ হয়ে গেল এই চ্যাপ্টারের। আচ্ছা, এনসিইআরটির এক্সাম্পলার আর পিক্স করলেই কিন্তু শুধুমাত্র এনাফ কোয়েশ্চেন তোমার প্র্যাকটিস করা হবে না, তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের এনসিইআরটি এক্সট্র্যাক্ট করে কোয়েশ্চেন পড়তে হবে, যেগুলো তোমার নিটে আসবে, যে ধরনের প্রশ্ন নিটে আসবে সেরকম কোয়েশ্চেন তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। সেগুলো যদি তুমি ইংলিশে এবং প্রপার বাংলায়, মানে এক্স্যাক্ট বাংলা ভাষায় যে প্রশ্ন তোমরা পেতে চাও, নিটে যেরকম প্রশ্ন আসবে যারা বেঙ্গলি মিডিয়াম থেকে দেবে, তো তাদের জন্য, এবং যারা ইংলিশে পেতে চাও, ইংলিশ মিডিয়ামের কোয়েশ্চেন সবটাই তুমি যদি পেতে চাও তাহলে তুমি আমার পেইড ব্যাচ জয়েন করতে পারো। আমার পেইড ব্যাচে আমি প্রত্যেক চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি, ওগুলো করলে ডেফিনেটলি তোমার নিটে অনেক হেল্প হবে। তো যদি জয়েন করতে চাও করতে পারো, তোমাকে আমি এখানে আমার পেইড ব্যাচের কমপ্লিট ডিটেলস একবার দিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি আমার যে ব্যাচটা চলছে সেখানে খুব সহজ সিস্টেম রয়েছে। কীরকম সিস্টেম? ক্লাস 11-এর তোমরা জানো নিউ সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর আমাদের 19টা চ্যাপ্টার রয়েছে, ক্লাস 12-এর আমাদের 13টা চ্যাপ্টার রয়েছে। এই 19টা চ্যাপ্টার আর 13টা চ্যাপ্টারের
কমপ্লিট রেকর্ডেড লেকচার্স তুমি আমার কাছে পাবে, কমপ্লিট রেকর্ডেড লেকচার্স। এবং কবে পাবে ম্যাম? একটা একটা করে দেবেন না, ডে 1 পেয়ে যাবে। যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে, আজ হোক কাল হোক পরশু হোক, যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে সেই দিনই তোমাকে আমি নিটের ফুল সিলেবাস রেকর্ডেড লেকচার্স দিয়ে দেবো। এটাতে তোমার সুবিধে হবে, তুমি তোমার সময় মতন, সুযোগ মতন, টাইম মতন, ইচ্ছে মতন যে কোনো চ্যাপ্টার যে কোনো সময় পড়তে পারছো। তোমার কিন্তু আমার মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না যে ম্যাম কবে চ্যাপ্টার 8 পড়াবে, আমার তো সেলটা এখন দরকার, আমার স্কুলে পরীক্ষা রয়েছে, কিন্তু ম্যাম তো পড়ায়নি, ম্যাম কবে পড়াবে কে জানি। দরকার নেই, আমি তো তোমাকে সব দিয়ে দেবো। তোমার যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি লেকচার শোনো। এবং রেকর্ডেড লেকচারের একটা খুব বড় বেনিফিট হচ্ছে, এখানে তোমার সাথে আর 5 জন নেই, তারা বোকা বোকা প্রশ্ন করছে, তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, এরকম ব্যাপার নেই। ম্যাম পড়াতে পড়াতে ফালতু কথা হেজাচ্ছে, তার টাইম নেই। একদম কংক্রিট লেকচার, নিটের জন্য সিরিয়াস লেকচার, রেকর্ডেড লেকচার তুমি তোমার ইচ্ছে মতন যখন খুশি শোনো। এছাড়া তুমি কি পাবে? এই টোটাল সিলেবাসের, নিউ সিলেবাস অনুযায়ী টোটাল এনসিইআরটি থেকে করা নোটস পাবে। মানে 19টা আর 13টা চ্যাপ্টারের সমস্ত নোটসও তুমি সেই প্রথম দিনই পেয়ে যাবে, যেদিন এনরোল করবে সেদিনই পেয়ে যাবে। এবং এই নোটস টোটালি ইংলিশ, টোটালি বাংলা, দুটো মিডিয়ামের বাচ্চাদের জন্যই হয়। এছাড়া তুমি যদি মনে করো যে তুমি এই নোটস বা লেকচারের ডেমো চাও, যে আমার ব্যাচে এনরোল করার আগে তুমি একটু দেখতে চাও যে সেগুলো কীরকম হয়, নোটসটা কেমন হয়, লেকচারগুলো কেমন হয়, সেটাও তুমি পেয়ে যেতে পারো এনরোল করার আগে। মানে পেমেন্ট করার আগেই তুমি ডেমো নিয়ে নিজেই দেখতে পারো। আচ্ছা, এইবার বলবো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ প্র্যাকটিস না করে কিন্তু নিট পাওয়া যাবে না। আমি কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের থেকে একেবারে এনসিইআরটি এক্সট্র্যাক্ট করে করে খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এখন নিটের যেরকম ট্রেন্ড চলছে, অ্যাসারশন রিজন কোয়েশ্চেন্স অনেক বেশি আসছে, তো এক্সাক্ট ট্রেন্ড ফলো করে কারেন্ট নিটের কথা মাথায় রেখে এনসিইআরটি থেকে এরকমভাবে এমসিকিউ প্র্যাকটিসের শিট আমি তোমাকে দেবো, পিডিএফ তোমাকে দেবো, এবং এমসিকিউগুলো প্রথমে ইংলিশ পরে বাংলায় লেখা থাকে। এটাও তুমি পাবে সেই প্রথম দিনই, যেদিন তুমি আমার কাছে এনরোল করছো। মানে ওই ক্লাস 11-এর 19টা, ক্লাস 12-এর 13টা চ্যাপ্টারের কমপ্লিট এমসিকিউ এর পিডিএফও তুমি পেয়ে যাবে। এছাড়া চ্যাপ্টার ওয়াইজ উইকলি টেস্ট হয় আমার কাছে, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়। এক একটা টেস্ট 3-4 দিন করে চলে, এইভাবে 3টে করে টেস্ট হয়। এবং সেই টেস্ট কিন্তু আমি মাথায় রাখি যে কোয়ালিটি কোয়েশ্চেনের উপর, এবং সেটাও কিন্তু কমপ্লিটলি এনসিইআরটি বেস করেই আমি কোয়েশ্চেন দিই। আমার একটা কোয়েশ্চেন এনসিইআরটির বাইরে থেকে আসে না। সেগুলো করলে কিন্তু তোমার অনেক প্র্যাকটিস হবে, তুমি বুঝতে পারবে তোমার কতটা প্রগ্রেস হচ্ছে, তুমি কতটা শিখছো, তুমি যে পড়লে টেস্ট দিয়ে তোমার কত মার্কস এলো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই এমসিকিউ প্র্যাকটিস অ্যান্ড টেস্ট, দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নিট। শুধু পড়লে আর নোট দেখলে হবে না, কিন্তু প্র্যাকটিস করতেই হবে। এছাড়া ফুল সিলেবাস টেস্ট হয় আমার কাছে, সেটা নিটের আগে হয়, সেটা অফকোর্স এখন না, সেটা এপ্রিলে, প্রতি বছর এপ্রিলে আমার কাছে ফুল সিলেবাস টেস্ট হয়। মানে পুরো 360 নম্বর বায়োলজির টেস্ট হয়, ইংলিশ বাংলা ঠিক যেভাবে নিটের কোয়েশ্চেন থাকে সেভাবে। তোমার এখানে একটা কিন্তু প্রশ্ন আসবে, এই যে ম্যাম এই যে লাইভ ক্লাস করছি না, আমরা রেকর্ডেড ক্লাস করছি, তো একটা কিছু পড়তে গিয়ে আমার যদি ডাউট হয়, একটা লেকচার শুনছি ডাউট হলো, সেটা কিভাবে আপনি মেটাবেন? তো ডাউটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি যে লেকচারটা শুনছো, আমি যে লেকচারটা দিয়েছি তার নিচে কমেন্টে গিয়ে তুমি ডাউটটার কমেন্ট করো, তোমার কি ডাউট আছে। আদারওয়াইজ তুমি আমাকে ডাইরেক্ট মেল করতে পারো, যে কোনো একটা, হয় কমেন্ট করো বা ডাইরেক্ট মেল করো, আমি তোমার ডাউটের উত্তর দিয়ে দেবো। সুতরাং ডাউট নিয়ে কোনো চিন্তা নেই, এটা বরং অনেক ইজি, কারণ তোমার যখন ডাউট হলো তুমি তখন উত্তরটা পেলে। তোমার ওয়েট করতে হবে না যে কবে ম্যাম সেল ডিভিশন পড়াবে, আমার তো সেল ডিভিশনে ডাউট আছে, কবে ম্যাম পড়াবে। না, তোমার আজকে সেল ডিভিশন তুমি আমার কাছ থেকে দেখতে গিয়ে তোমার কিছু প্রশ্ন হলো, তুমি আজকেই আমায় কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেবো। তো ডাউট ক্লিয়ার তো আমার কাছে হবেই, যদি প্রপার ডাউট থাকে, পড়াশোনা সংক্রান্ত ভালো ইম্পর্টেন্ট ডাউট থাকে, এবং অ্যাকচুয়ালি তুমি কোথাও বুঝতে পারছো না, হতেই পারে সেটা, তো সেই ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই কোর্সটা এর সুবিধা আরেকটা, এটা হচ্ছে বোর্ড ফ্রেন্ডলি। যারা বোর্ড দিচ্ছ তাদের আমার নোটস থেকে কিন্তু বোর্ডের জন্য অনেক উপকার হবে, কারণ বেসিক্যালি নিটের নোটস পড়লেই বোর্ডের 90% হয়ে যায়, তো কোনো তোমার চিন্তা নেই, তোমার আলাদা করে নোটস বানাতে হবে না, এটা বোর্ডের জন্য উপকার হবে। ডেফিনেটলি এর লাইফ টাইম ভ্যালিডিটি আমি রেখেছি। লাইফ টাইম ভ্যালিডিটি মানে কি জানো? লাইফ টাইম ভ্যালিডিটি মানে এমন নয় যে তুমি আজকে জয়েন করলে 2028-এ গিয়ে নিট পেলে, ততদিন অবধি তুমি সব কিছু পেলে, ততদিন অবধি তোমার কাছে সব কিছু থাকলো, শুধু তাই নয়। লাইফ টাইম ভ্যালিডিটি মানে এই,
তুমি যদি 2028-এ গিয়ে নিটটা পাও, এতদিন তুমি চেষ্টা করে যাও, তুমি প্রত্যেক বছর আমার কাছে সমস্ত পরীক্ষা দিতে পারবে, সমস্ত এমসিকিউ ফ্রিতে পেতে পারবে। যতবার আমি পরীক্ষা নেবো তুমি কিন্তু সব পরীক্ষা দিতে পারবে। এমন না যে আমি এখন ঢুকলাম মানে শুধু 2025-এর আগেই আমি পরীক্ষা দিতে পারবো, 26-এর পরীক্ষাগুলো আর দিতে পারবো না, তা নয়। তুমি 28-এ দাও না, তুমি 28-এ গিয়ে নিট দাও, ততদিন অবধিও সমস্ত পরীক্ষা তুমি আমার দিতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমার নিজস্ব পেইড ব্যাচের বাচ্চাদের জন্য, সেইখানে তুমি অ্যাডেড থাকবে এবং যতদিন না তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়তে চাইছো আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি থাকবে এবং যতদিন না তুমি নিট পাচ্ছ, সেটা যেই সালেই হোক না কেন, ততদিন অবধি তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে এবং ততদিন অবধি সমস্ত রকমের টেস্ট এভরিথিং বেনিফিট তুমি পেতে পারবে। কোনোদিন কোনো আর এক্সট্রা কোনো পেমেন্ট তোমাকে করতে হবে না, শুধুমাত্র অ্যাডমিশনের সময় একবারই তোমাকে ₹1000 দিতে হবে, একবারই তোমাকে ₹1000 দিতে হবে অ্যাডমিশনের সময়, সেই যে দিলে আর জন্মের মতন তোমাকে আমাকে কোনো পেমেন্ট করতে হবে না। বায়োলজির জন্য তোমার এভরিথিং ডান। তুমি যদি মনে করো যে এই ব্যাচে তুমি এনরোল করতে চাও বা ডেমো পেতে চাও, তাহলে তুমি আমাকে এই যে 9019765145 নাম্বারটা দেখছো, এটাতে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না। ফোন করলে আমার ফোন ওঠানো পসিবল হয় না, সারাদিন এত ফোন আসে। হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি এনরোল করতে পারো এই ব্যাচের জন্য। তো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, আজকে যাচ্ছি, টাটা।